হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কোচবিহার পঞ্চমী বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পেপার যে রয়েছে সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো তোমাদের সিলেবাস ভিত্তিক। দেখো সেটা স্ক্রিনে দেওয়াই আছে। বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান কতটা রয়েছে, বলতে বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিদ্যাসাগরের অবদান কতটা, সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করবো। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করবে। ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো আমাদের এখানে নিচে দুটি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স কী কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো, ঠিক আছে, যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে বিদ্যাসাগরের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে। দেখো, এটা একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। কি বলছে, বাংলা গদ্য সাহিত্য প্রথম স্বচ্ছ হিসেবে চলতে শুরু করেছিল বিদ্যাসাগরের হাতে। তো আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্য বলতে আধুনিক গদ্য সাহিত্য যে শুরু হয়েছিল, যদি বলা হয় সেটা স্বচ্ছ হিসেবে চলতে শুরু করেছিল, সেটা কিন্তু বিদ্যাসাগরের হাত ধরেই। এবং তিনি প্রথম বাংলা গদ্যে যথার্থ শিল্পী ছিলেন, যেখানে গদ্যকে ভার বহনের ক্ষমতা হিসেবে তিনি প্রথম যাত্রা শুরু করেছিলেন। মানে বাংলা গদ্য সাহিত্যের একটা স্বচ্ছ ধারণা, ঠিক আছে, স্বচ্ছভাবে কিন্তু চলতে শুরু করেছিল তার হাত ধরেই। এবং কি বলছে, এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তিনি বলেছেন যে বিদ্যাসাগরের বাংলা ভাষায় প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তৎপূর্বে বাংলা গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল, কিন্তু তাহার সর্বপ্রথমে বাংলা কলা নৈপুণ্যের অবতারণা তিনিই করেন। মানে কি, বাংলা গদ্য সাহিত্য কিন্তু তার আগেই আর কি শুরু হয়ে গেছিলো বিকাশ, কিন্তু স্বচ্ছভাবে যদি বিকাশ বলে সেটা কিন্তু বিদ্যাসাগরের হাত ধরে হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তাই বলেছেন। তারপরে কি বলছে, বিদ্যাসাগরকে বাংলা গদ্যের বিবিধ রূপ নির্মিত নিয়ে অগ্রসর হতে হয়েছে। মানে বাংলা গদ্য সাহিত্যে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অবতীর্ণ হয়েছে, মানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি বাংলা গদ্য সাহিত্য লিখেছেন। এবং কি বলছে, ফলে বিদ্যাসাগরের রচনাকে বিবিধভাবে ভাগ করা হয়েছে। তার সঙ্গে বিদ্যাসাগরের যে বিভিন্ন রচনাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত করা আছে। যেমন বলেছে অনুবাদমূলক রচনা, মৌলিক রচনা, তারপরে সমাজ সংস্কারমূলক রচনা, শিক্ষামূলক রচনা, লঘু রচনা, এইভাবে কিন্তু তার গদ্য সাহিত্যগুলিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, তার রচনাগুলিকে, যেখানে বিদ্যাসাগর যখন সাহিত্যে এলেন তখন বাংলা গদ্যের তেমন কোনো নিদর্শন নেই। ফলে বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনায় আমরা দেখব কী কী বলেছে। হাত দিতে গিয়ে দেখা যায় সেখানে বিদ্যাসাগর একে একে অনুবাদ করতে থাকেন, যেখানে কালিদাসে, ঠিক আছে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে শকুন্তলা, তারপরে রয়েছে ভবভূতির উত্তরচরিত ও বাল্মীকির রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে সীতার বনবাস। ঠিক আছে, এই সমস্ত অনুবাদমূলক যে গ্রন্থগুলো রয়েছে তিনি লিখতে শুরু করেন। তারপরে আরও রয়েছে ঈশপের ফেবলস অবলম্বনে কথামালা ও মার্সম্যানের হিস্ট্রি অফ বেঙ্গল অবলম্বনে বাংলার ইতিহাস। ঠিক আছে, এইগুলো কিন্তু তিনি আর কি লিখতে শুরু করেন। এই কয়েকটি অনুবাদমূলক গ্রন্থ কিন্তু তিনি লিখেন, যেখানে বাক্যকে তিনি প্রয়োজনে সরল, তার সঙ্গে সহজ সরল ভাষায় লেখেন, যেমন করে তেমনই বিষয় অনুসারে তিনি গম্ভীর করেছেন। সেই সঙ্গে তৎসম শব্দ, ক্রিয়াপদের ব্যবহার কিন্তু লক্ষণীয়। মানে তার বিভিন্ন রচনাগুলোর মধ্যে তৎসম শব্দ, তারপরে ক্রিয়াপদের ব্যবহার, এগুলো কিন্তু আমরা দেখতে পারবো। যেখানে বলছে উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেনের নামে রাজা ছিলেন, তাহার 4 মহিষী, তাহাদের গর্ভে রাজার 6 পুত্র জন্মে, রাজকুমারীরা সকলেই সুপণ্ডিত ও সর্ব বিষয় বিচক্ষণ ছিলেন। ঠিক আছে, মানে তার গদ্যের একটা বিষয় নিয়ে আর কি বলছে, সেই বিষয় রয়েছে। সেখানে বিধবা বিবাহের প্রবর্তন, তার সঙ্গে বহু বিবাহের রদের জন্য বিদ্যাসাগরকে কলম ধরতে হয়েছিল। মানে এই সমস্ত সামাজিক মূলক যে আর কি তার রচনাগুলোর মধ্যে আমরা দেখতে পারবো, সমাজে যে বিভিন্ন সমস্যা, সে তৎকালীন সময় বিধবা বিবাহ, এইগুলো নিয়ে কিন্তু তিনি তার লেখনীর মধ্যে সেগুলো
আর কি প্রকাশ করেছেন। যেমন বিধবা বিবাহের প্রবর্তন, তার সঙ্গে বহু বিবাহের রদের জন্য কিন্তু তিনি তার আর কি বিভিন্ন আর কি গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং তার প্রতিবাদ করেছেন। ফলে আমরা দেখব সমাজের সমাজ সংস্কারমূলক যে গ্রন্থগুলি তার মধ্যে ভিন্ন গদ্য আমরা দেখি। বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা, ত্রয়োদী বিষয়ক প্রস্তাব, বহুবিবাহ রচিত হওয়া উচিত কিনা, এই বিষয়ে প্রস্তাব কিন্তু তিনি তার গ্রন্থগুলির মধ্যে লেখেন। যেখানে আমরা দেখব পন্থগুলি অভ্রান্ত যুক্তি, তার সঙ্গে তথ্যের পর তথ্য বিশ্লেষণে কিন্তু নিপুণ ভঙ্গির উপস্থাপনা স্মরণীয়। মানে তার যে গদ্যগুলো ছিল সেখানে কিন্তু নিপুণ ভঙ্গি, তার সঙ্গে সহজ সরল ভাষায় কিন্তু তিনি আর কি লিখেছেন। বিভিন্ন ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব গভীর বিষয় কিন্তু তিনি আর কি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তিনি তার গ্রন্থগুলো লিখেছেন। ঠিক আছে, দেখো কি বলছে, বিদ্যাসাগরের গল্পের ভাষা পাওয়া যাবে তার অতি অল্প হইল। আমরা যদি ভালো করে দেখতে পারি, মানে খেয়াল করি, তার যে গ্রন্থের মধ্যে আমরা তার গল্পের যে ভাষা সেটার যদি পরিচয় পেতে চাই তাহলে তার এই গ্রন্থটা আমাদেরকে পাঠ করতে হবে, যেখানে তার অতি অল্প হইল এই গ্রন্থের মধ্যে নিজের যে গতি আছে তা কিন্তু তিনি দেখান। মানে ভাষার বা তার লেখনীর মধ্যে যে গতিটা সেটা কিন্তু প্রকাশ আমরা পেয়ে থাকবো। তার সঙ্গে কৃষ্ণকমল ভট্টাচার্য যে রসিকতা করে এই গ্রন্থগুলি সম্পর্কে লিখেছেন যে এইরূপ উচ্চ অঙ্গের রসিকতা বাংলা ভাষায় অতি অল্পই আছে। মানে এটা রসিকতার গল্প, মানে বিভিন্ন বিষয়, সমাজ সংস্কারমূলক বিষয়, তারপরে রসিকতা, ঠিক আছে, বিভিন্ন বিষয়টি কিন্তু তিনি তার গ্রন্থগুলো লিখেছেন। বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আমরা তার পরিচয় পেয়ে থাকবো। তো এই যে আজকের ক্লাসে কিন্তু আমার এতটুকুনি আলোচনার বিষয় ছিল। আজকের ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।